প্রথম কোশ্চেন দেখো, when 67 to the power 67 plus 67 is divided by 68, the remainder is 67 to the power 67 প্লাস হচ্ছে 67, একে তুমি ডিভাইড করবে 68 দিয়ে। 68 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকবে সেটা তোমাকে দেখতে হবে। 66। 66 তাই না? আচ্ছা, এখানে আমাকে দেখতে হবে এই যে 67 যে নাম্বারটা আছে, এই 67 নাম্বারকে আমি যদি 68 দিয়ে ডিভাইড করি তাহলে আমার কত রিমাইন্ডার আসবে? -1। -1 টু দি পাওয়ার 67 হচ্ছে, আর এখানে 67 আছে। তো তুমি 67ই ধরতে পারো কারণ উপরে ছোট দেখতে পাচ্ছি, বা -1 ধরতে পারো, যা খুশি। ওকে, যদি আমি +67 ধরি সেটাতেও হবে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ -1 আর এখান থেকে পাচ্ছ 67, তার মানে তোমার অ্যান্সার কত হচ্ছে? 66। ওকে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। যদি এটাকেও তুমি -1 ধরতে তাহলে তোমার রিমাইন্ডার আসতো কত? -2। আমি কি বলেছিলাম, যদি রিমাইন্ডার নেগেটিভ আসে সেক্ষেত্রে তুমি যে নাম্বারের দিয়ে ডিভাইড করছো তার সাথে সেটাকে সাবট্রাক্ট করবে। তাহলে কত আসবে? 66। তো যাই করো না কেন তোমার 66ই অ্যান্সার আসবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলো, ফাইন্ড দ্য রিমাইন্ডার when this is divided by 7। বলো দেখি। 5 5 না, দেখো কিছুই না, তুমি এই 5 5 5 5 যেটা আছে এটাকে তুমি 7 দিয়ে ডিভাইড করো। এটাকে 7 দিয়ে ডিভাইড করলে কত আসছে দেখো দেখি। ভাগ 7 8 ফল না 56। ভাগ শেষ? রিমাইন্ডার 4 আসবে। 4 আসবে। তাহলে 4 টু দি পাওয়ার 2 2 2 2 আসছে। ওকে, আর আর এখানে দেখো ওদিকেরটাতে 3 আসছে। 3 থ্রি। টু দি পাওয়ার 5 5 5 5 আসছে। এটাকে তুমি ডিভাইড করছো 7 দিয়ে, ঠিক কিনা? এবার কথা হচ্ছে যে এখানে এই যে 4 টু দি পাওয়ার 2 2 2 2 আছে, এখানে দেখো 7 এর থেকে বড় বড় হচ্ছে, তাই না? তো তাহলে তো সমস্যা। তো তুমি এক কাজ করো, 4 স্কোয়ার করলাম, পাওয়ার 1 1 1 1 করে নিলাম। একইভাবে এখানে 3 টু দি পাওয়ার 5 করলাম, পাওয়ার 1 1 1 1 করলাম। ওকে, তাহলে এবার দেখো কি করবে। 4 স্কোয়ার এটা মানে কত হচ্ছে? 16। আর 3 টু দি পাওয়ার 5 যেটা আছে, 3 টু দি পাওয়ার 5টাকে ভাঙবে, ভেঙে নাও। ভাঙলে কত হচ্ছে? 81, 243 হচ্ছে, তাই না? 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 ইন্টু 3। হ্যাঁ, 243। একে তুমি ডিভাইড করছো 7 দিয়ে। ওকে, তো দিস ইজ ইকুয়ালস টু 9, 4 5 2, 259 ডিভাইডেড বাই হচ্ছে 7। ও, এটা তো কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাচ্ছে, তার মানে কত? রিমাইন্ডার 0 আসছে, হ্যাঁ কি না? রিমাইন্ডার 0 আসছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। ওকে, বলো বুঝতে পারলে কিনা, ক্লিয়ার না? চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা একটু কঠিন আমি নিয়েছি, আহ দেখো পারছো কিনা। কি বলেছে? 3 হুইলস ক্যান কমপ্লিট 40 24 and 16 রিভলিউশনস পার মিনিট, মানে 1 মিনিটে সে মানে একটা প্রথম হুইল 40 বার, সেকেন্ড হুইল 24 টাইমস, অ্যান্ড থার্ড হুইল 16 টাইমস রোটেট করছে। ঠিক আছে, দেয়ার ইজ এ গ্রিন স্পট অন ইচ হুইল দ্যাট টাচেস দ্য গ্রাউন্ড অ্যাট টাইম 0। মানে ইনিশিয়াল টাইম, একটা টাইম 0 বলে দিচ্ছে, যে টাইমে কি হচ্ছে, তিনটে হুইলেরই ওই গ্রিন স্পট যেটা আছে সেটা তোমার গ্রাউন্ড টাচ করে আছে। এখন তোমাকে জিজ্ঞেস করছে যে আফটার হাউ মাচ টাইম অল দি স্পটস উইল সাইমালটেনিয়াসলি টাচ দ্য গ্রাউন্ড এগেন। তাহলে কতক্ষণ পরে এই তিনটে হুইল আবার ওই গ্রিন স্পটটা আবার তোমার গ্রাউন্ডে টাচ করবে, কতক্ষণ পরে, সেটা তোমাকে জানতে চাইছে। করো দেখি। বলেছে যে প্রত্যেক মিনিটে সে এতবার করে রিভলিউশন, মানে এতবার করে রোটেট করছে, হ্যাঁ কিনা, তিনটে হুইল। তাহলে তোমাকে দেখতে হবে যে একবার রোটেট করতে কতক্ষণ টাইম লাগছে, কারণ তোমার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা ডিপেন্ড করে আছে টাইমের উপরে। এই যে আফটার হাউ মাচ টাইম,
তোমার কোশ্চেনটা ডিপেন্ড করে আছে টাইমের উপরে। তো এক কাজ করো না, পার মিনিট যদি এতবার রোটেট করে, তাহলে প্রথম হুইলের কথা যদি বলি, ধরো হুইল এ বললাম, হুইল এ, হুইল বি, আর এটা হচ্ছে হুইল সি, তিনটে হুইল। তাহলে প্রথম হুইল 60 মিনিটে 40 বার রোটেট করছে। তাহলে 40 বার রোটেট করছে 60 মিনিটে। তাহলে একবার রোটেট করতে কতক্ষণ টাইম লাগবে? 60/40, হ্যাঁ কিনা বলো? একইভাবে যখন হুইল বি ক্যালকুলেট করছো, সে 60 মিনিটে 24 বার রোটেট করছে, বা বলতে পারো 24 বার রোটেট করছে 60 মিনিটে। তাহলে একবার রোটেট করবে কতক্ষণে? 60/24। এখানে 16 বার রোটেট করছে 60 মিনিটে, তাহলে একবার রোটেট করবে 60/16 মিনিটে। তাহলে দেখো, প্রত্যেকটা হুইল আমি তাদের ইন্ডিভিজুয়াল একবার রোটেশনের টাইমটা বের করে নিয়েছি। আমাকে জিজ্ঞেস করেছে কতক্ষণ পরে তারা আবার একসাথে তারা মিট করবে, মানে ওই গ্রিন স্পটটা গ্রাউন্ডে মিট করবে। তাহলে অ্যাকচুয়ালি কি বের করতে হবে? এই যে ফ্র্যাকশন গুলো পেয়েছি, এদের এলসিএম ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ কিনা বলো? যে এলসিএম ক্যালকুলেট করতে হবে। এবার আমি ফ্র্যাকশনের এলসিএম বের করার একটা ফর্মুলা বলেছিলাম, যদি এরকম থাকে, এলসিএম অফ A1/B1, A2/B2, আর A3/B3, যদি এরকম থাকে, তখন তোমার কি করতে হয়? এলসিএম অফ উপরগুলো A1, A2, A3 ডিভাইডেড বাই HCF অফ B1, B2, B3, এই জিনিসটা করতে হয়, হ্যাঁ কিনা বলবে? তাহলে এখানে আমাকে কি করতে হবে? আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে এলসিএম অফ 60/40, কমা 60/24, কমা 60/16। তার মানে কি? তার মানে হচ্ছে এলসিএম অফ 60, 60, 60 ডিভাইডেড বাই এইচসিএফ অফ এইচসিএফ অফ 40, 24, 16। ঠিক আছে? তাহলে 60, 60, 60 এলসিএম কত হচ্ছে? 60 হচ্ছে। আর 40, 24 আর 60, এদের এইচসিএফ কত হতে পারে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দেখো তো, 8 হচ্ছে না? 5 8 40, 8 3 24, আর 8 2 16, 8 হচ্ছে, ঠিক কিনা? ওকে। হ্যাঁ তাহলে স্যার। সো দিস ইজ, তাহলে এটা ইকুয়ালস টু কত হচ্ছে? 7 8 56, 5 8 40, 7.5। আমাদের এই পুরো ক্যালকুলেশনটা কার উপর হয়েছে? এই যে আমি 60 সেকেন্ডে কনভার্ট করে নিয়েছিলাম, তাই না? এগুলো সবই হচ্ছে সেকেন্ড। একবার রোটেট করতে এতক্ষণ টাইম লেগেছে, সেকেন্ড। তাহলে আমার যে ফাইনাল অ্যান্সারটা হচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ডে অ্যান্সার হচ্ছে। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট, 7.5 সেকেন্ড। নেক্সট কোশ্চেনে যাই। দেখো কি বলছে। দ্য সাম অফ টু নাম্বারস is 528 and their HCF is 33. The number of pairs of numbers satisfying the above condition. না, এটা তোমাকে করতে হবে, এটা আমি বলবো না। এরকম তুমি কতগুলো পেয়ার পাবে যেখানে উপরের ওই কন্ডিশনটা স্যাটিসফাই করবে? তাদের সামেশন হবে 528, আর এইচসিএফ হবে 33। এখানে আমাকে দুটো নাম্বার বলে দিয়েছে, মানে দুটো নাম্বারের কথা জিজ্ঞেস করছে যাদের সামেশন হচ্ছে 528 অ্যান্ড তাদের এইচসিএফ হচ্ছে 33। আচ্ছা, এইচসিএফ মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক তো? হাইয়েস্ট কমন ফ্যাক্টর যদি হয়, তাহলে আমার যে নাম্বার দুটো হবে, সেই নাম্বার দুটো অবশ্যই 33-র মাল্টিপল হবে, হ্যাঁ কিনা বলো? ঠিক তো নীলাদ্রি? আমার যে নাম্বার দুটো হবে, সেই দুটো নাম্বার অবশ্যই 33 মাল্টিপল হবে, যেহেতু আমাকে এইচসিএফ এখানে 33 বলে দিয়েছে। হ্যাঁ স্যার। তাহলে আমি একটাকে ধরছি 33A, আর একটাকে ধরছি 33B, ধরতেই পারি। সাথে এই জিনিসটাও আমাকে মাথায় রাখতে হবে, আমি যে এ আর বি যে দুটো নাম্বার বা যে দুটো ইন্টিজার বলতে পারো আমি নিচ্ছি, সেই দুটো অবশ্যই কোপ্রাইম হতে হবে। কেন? স্যার অপশন এ, 4। 4 দেখছি, দাঁড়াও।
এখানে এ আর বিটাকে অবশ্যই কোপ্রাইম হতে হবে। কেন? তার কারণ হচ্ছে কোপ্রাইম যদি না হয়, তাদের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর থেকে যায়, তাহলে কিন্তু এইচসিএফ আর 33 থাকবে না। এইচসিএফ কিন্তু তখন 33 থেকে বেশি হয়ে যাবে। তার জন্য এ অ্যান্ড বিটাকে অবশ্যই এ বি কোপ্রাইম হতে হবে। এ আর বিটাকে অবশ্যই কোপ্রাইম হতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এই জিনিসটা আমার হোল্ড করছে। বেশ, এবার দেখো আমি এখান থেকে কি বলতে পারছি, যে 33 এ প্লাস 33 বি, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 528। তার মানে 33 ইন্টু এ প্লাস বি, একবারে করো, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু, এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 528 ডিভাইডেড বাই হচ্ছে 33। হ্যাঁ কিনা? ঠিক তো? সো দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 16। তাহলে এখন তোমাকে এমন কিছু পেয়ার বের করতে হবে যাদের সামেশন হচ্ছে 16। কি কি হতে পারে? 115 হতে পারে, হ্যাঁ কিনা বল? 115 হতে পারে। 214 কিন্তু হবে না, কারণ আমার কন্ডিশন কি, এ আর বিটাকে কোপ্রাইম হতে হবে। তা 214 হচ্ছে না, 313 হচ্ছে, 412 হবে না, 511 হবে। আর কিছু হবে? 610 হবে না, 7 9 হবে। বেশ, দেখো আর কিচ্ছু হওয়া সম্ভব নয়। তাহলে এই চারটে আমি পেয়ার পাচ্ছি, তাহলে 4 পেয়ার্স আর পসিবল। ওকে, 4 পেয়ার্স, তো অপশন এ হচ্ছে কারেক্ট। বুঝতে পারলে? অপশন, কোশ্চেন নাম্বার 5, a man bought an article and sold it at a gain of 10%. Okay, a man bought an article and sold it at a gain of 10%. ঠিক আছে, 10% গেনে বিক্রি করছে। If he had bought the article at 20% less, যদি 20% less সে কিনতো, and sold it for rupees 1000 more, 1000 টাকা বেশি দামে যদি বিক্রি করতো, he would have made a profit of 40%, তাহলে তার সেক্ষেত্রে 40% প্রফিট হতো। the earlier selling price of the article is, নাও এটা করো। দেখো কস্ট প্রাইস আর এখানে হচ্ছে সেলিং প্রাইস। কস্ট প্রাইস তুমি 100 ধরে নাও, প্রথমে সেল যখন করেছো তখন তার 10% প্রফিট রেখেছিল, মানে 110। ওকে, 110 হলো। বেশ, বলছে যদি 20% লেসে সে জিনিসটাকে কিনতো, মানে সেকেন্ড কেস, সে যদি 80 টাকায় কিনতো, 20% লেস বলেছে, 80 টাকায় যদি কিনতো এবং যদি 1000 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে বলছে তার 40% প্রফিট হতো। তাহলে 80-র উপরে 40% প্রফিট হতো, 80-র উপরে 40% প্রফিট। ঠিক আছে, মানে কত টাকা প্রফিট হচ্ছে? 32 রুপিস। তো 32 রুপিস যদি প্রফিট হয়, তাহলে তোমার এটার দাম কত হচ্ছে গো? একশো বারো একশো টাকা বারো দাম হচ্ছে। 112 টাকা দাম হচ্ছে। তার মানে কতটা চেঞ্জ হচ্ছে? এসপি চেঞ্জ কতটা হচ্ছে? 2 ইউনিট। এই চেঞ্জটা কেন এসছে? এই চেঞ্জটা এসছে কারণ হচ্ছে তুমি 1000 টাকা বেশি দামে বিক্রি করছো। তার মানে তুমি বলতে পারো যে 2 ইউনিট, সেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে কার সাথে? 1000 টাকার সাথে। তোমাকে কি জিজ্ঞেস করেছে? আর্লিয়ার সেলিং প্রাইস। আর্লিয়ার সেলিং প্রাইস কত? 110। 110 ইকুইভ্যালেন্ট হবে কার সাথে? 1000 / 2 ইন্টু হচ্ছে 110। যদি ক্যালকুলেশন করো সে তো চলে আসছে। তাছাড়াও আমি যেটা তোমাদেরকে বলবো, সবসময় তো এত ইজি একটা ফিগার থাকবে না। এখানে আমি দেখতে পাচ্ছি 11 এর মাল্টিপল হবে, বা আমার যেটা অ্যান্সার আসবে সেটা 11 দিয়ে ডিভিজিবল হবে। তো 11 দিয়ে ডিভিজিবল নাম্বার একমাত্র অপশন এতেই আছে। ঠিক কিনা? তো অপশন এ 55,000 হচ্ছে অ্যান্সার। অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো? মোহর, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আবার একটু বলবে? আরেকবার বলে দেবো। কোশ্চেনটা কি বলেছে দেখো, প্রথমে বলেছে একটা, এ ম্যান বট অ্যান আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ গেইন 10%। কিছু একটা আর্টিকেল কিনেছে, সেটাকে 10% প্রফিটে বিক্রি করছে। তো আমি কি ধরে নিলাম? একটাকে ধরলাম, আমার কস্ট প্রাইস ধরলাম 100 টাকা,
আর সেলিং প্রাইস ধরে নিলাম 110 টাকা। সেকেন্ড কেস বলছে ইফ হি হ্যাড বট দ্য আর্টিকেল অ্যাট 20% লেস, 20% লেসে যদি সে কিনতো, তো 20% লেস মানে কত হচ্ছে, 80 টাকা, অ্যান্ড সোল্ড ইট ফর 1000 রুপিস মোর, হি উড হ্যাভ মেড এ প্রফিট অফ 40%, তাহলে 40% প্রফিট হতো। তাহলে 80 টাকার উপরে 40% প্রফিট মানে কত, এই যে 32 রুপিস। তাহলে তোমার সেলিং প্রাইস তখন কত হচ্ছে, 80 + 32, মানে 112 হচ্ছে সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস কতটা চেঞ্জ হচ্ছে, 110 থেকে 112, দেখো সেই চেঞ্জটা আমি কত লিখেছি, 2 ইউনিট, হ্যাঁ কিনা। আর এই যে 2 ইউনিট চেঞ্জটা এসছে, মানে তার সেলিং প্রাইস কতটা বেড়েছে। দেখো কোশ্চেনে বলেছে 1000 টাকা মোর বলেছে না, সোল্ড ইট ফর রুপিস 1000 মোর, তার মানে এই 2 ইউনিট সেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 1000 রুপিস এর সাথে। তাহলে 110 আমাকে জিজ্ঞেস করেছিল ইনিশিয়াল বা আর্লিয়ার সেলিং প্রাইস, তাহলে 110 ইকুইভ্যালেন্ট হচ্ছে কার সাথে, সেটাই আমি দেখো ক্যালকুলেশন করে নিয়েছি। এবার আমার অ্যান্সার কি হবে, 11 এর মাল্টিপল হবে, তো অপশন এ হচ্ছে কারেক্ট। বা তুমি যদি ক্যালকুলেশন করো, এটা তোমার 500 আসছে, 500 × 11 মানে কত হচ্ছে, 55000। তোর অপশন দেখো বি। অপশন বি, হ্যাঁ এটা হতে পারে, দেখে নিচ্ছি। দেখো আমার লেটার গুলো কি আছে, ট্রান্সপিরেশন, ওকে। এবার বলেছে সমস্ত ভাওয়েল গুলোকে একসাথে রাখতে হবে, তো ভাওয়েল কতগুলো আছে সেটা তো একবার দেখে নাও। ভাওয়েল কতগুলো আছে, দেখো এখানে একটা এ আছে, এখানে আই আছে, এখানে এ আছে, এখানে আই আছে, এখানে ও আছে। টোটাল 5টা ভাওয়েল আমি দেখতে পাচ্ছি। ওকে, 5টা ভাওয়েলকে কি করতে হবে, এক জায়গায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে টোটাল কতগুলো লেটার আছে, মানে বাকি বাকি কনসোনেন্ট কতগুলো আছে, 1 2 3 4 5 6 7টা। ওকে, 7টা। আর এখানে সমস্ত ভাওয়েল গুলোকে যদি আমি একসঙ্গে রাখি, তাহলে সেটা একটা লেটার হিসেবে ট্রিট হবে। তার মানে কতগুলো হচ্ছে, কিছু ভুল করলাম, 1 2 3 4 5 6 7টা কেন হচ্ছে, কি, ওহো এখানে একটা এন আছে তো, ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন, ওকে। বেশ, দেখো তাহলে তোমার কনসোনেন্ট কতগুলো হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা কনসোনেন্ট হচ্ছে। আর তোমার সমস্ত ভাওয়েল গুলোকে যদি একসাথে রাখি, সেটাকে একটা লেটার হিসেবে তোমাকে কনসিডার করতে হবে, তাহলে টোটাল হচ্ছে 9টা লেটার। ওকে, তার মানে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল। এবার ওই যে ভাওয়েল যতগুলো আছে, সেই ভাওয়েল গুলোকে তুমি কি করছো, একটা লেটার হিসেবে কনসিডার করছো, কিন্তু ভাওয়েল গুলো তারা তো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে। সে ভাওয়েল কতগুলো হচ্ছে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে 5টা ভাওয়েল আছে, তো 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল হবে। ইন্টু হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে কিছু লেটার রিপিট আছে, কিরকম, যেমন দেখো এখানে টি, টি দেখো রিপিট আছে, হ্যাঁ কিনা, ঠিক তো। এখানে দেখো এন, এন দেখো রিপিট আছে, ওকে। আর এখানে দেখো আর রিপিট আছে, তা তিনটে কনসোনেন্ট আমি রিপিট দেখতে পাচ্ছি দুবার দুবার করে, ঠিক তো। তাহলে আমি তিনটে কনসোনেন্টের জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড করলাম। একইভাবে ভাওয়েলও দেখো রিপিট আছে, কোথায়, ভাওয়েল কোথায় রিপিট আছে, ভালো করে একটু দেখে নাও। দেখো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে একটা ভাওয়েল রিপিট পেলাম, 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তারপর দেখো এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, তাহলে আইও রিপিট হচ্ছে দুবার, 2 ফ্যাক্টোরিয়াল। আর কিছু রিপিট আছে, আর কিছু রিপিট নেই, বাস এটাই। ওকে, ঠিক আছে, এই হচ্ছে আমার প্রবলেম। এবার তোমাকে, তুমি তো এত বড় ক্যালকুলেশন করবে না, এত বড় ক্যালকুলেশন করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, তোমাকে এটা শর্টে ভাবতে হবে কিভাবে করা যায়। বেশ, আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি।
আমি এই যে পুরো অঙ্কটা এখানে দেখতে পাচ্ছি, এই পুরো অঙ্কটা এখানে আমি দেখতে পাচ্ছি আমার যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা 9 দিয়ে ডিভিজিবল হবে, হ্যাঁ কিনা বলো? কারণ এখানে 9 ফ্যাক্টোরিয়াল আছে না, 9 ফ্যাক্টোরিয়াল যেহেতু আছে, আমার অ্যান্সার অবশ্যই 9 দিয়ে ডিভিজিবল হতে হবে। বা 9 এর ডিভিজিবিলিটি রুল আমি কি বলেছিলাম? ডিজিটাল সাম কি হতে হবে? 0 অথবা 9 এর মাল্টিপল। ওকে, ডিজিটাল সাম কি হতে হবে? 0 অথবা 9 এর মাল্টিপল। অ্যাকচুয়ালি ডিজিটাল সাম 0 হতে পারে, হতে হবে। যখনই তোমার 9 চলে আসবে, 9টাকে তুমি আবার 0 ধরতে পারো। ঠিক আছে, 9টাকে কেটে 0 ধরতে পারো। এবার তুমি দেখো চারটে অপশনের মধ্যে কোথায় তোমার ডিজিটাল সাম 0 হচ্ছে। দেখো, যেখানে 9 আসবে সেগুলোকে ক্যান্সেল করবে। দেখো এখানে 9টাকে ক্যান্সেল করলাম। ওকে, 5 আর 4, 9 ক্যান্সেল করলাম। তোমার এখানে ডিজিটাল সাম কত হচ্ছে? 4। তাহলে অপশন এ ক্যান্সেল। ঠিক আছে, অপশন বিটা দেখো, এখানে 8 আর 1, 9 হচ্ছে ক্যান্সেল করলাম। 6 আর 3, 9 হচ্ছে ক্যান্সেল করলাম। ডিজিটাল সাম আমার কত আসছে? 0 আসছে। তো এটা অ্যান্সার হওয়ার চান্স আছে। অপশন সি দেখো, 8 আর 1, 9 হচ্ছে ক্যান্সেল করলাম। 7 আর 2, 9 হচ্ছে ক্যান্সেল করলাম। পড়ে থাকছে কত? 6। তাহলে অপশন সি কিন্তু হওয়া সম্ভব নয়। তাহলে অপশন বিটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? আর তুমি যদি ক্যালকুলেশন করে বের করতে চাও, প্রচুর টাইম চলে যাবে। এই টেকনিক গুলো শিখতে হবে এবার। তোমার অ্যান্সার কত দিয়ে মাল্টিপল হতে পারে, কোন ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করা যেতে পারে। দেখো, আমার আমার লজিক হচ্ছে সিম্পল। আমি সবসময় এটা মনে করি যে যে সমস্ত মানুষ এই কোশ্চেন গুলো বানাচ্ছেন, তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি এলিজিবল এবং অনেক নলেজেবল পার্সন, এক্সপার্ট মানুষ। তারা প্রত্যেকেই জানেন যে এক একটা কোশ্চেন সলভ করার জন্য তোমরা এক্সাম হলে 20 থেকে 30 সেকেন্ড টাইম পাবে। তো অবশ্যই তারা কিন্তু এই কোশ্চেন তোমাকে বসে বসে ওখানে মাল্টিপ্লিকেশন করার জন্য দেননি। তারা কি জন্য দিয়েছেন? তুমি কোশ্চেনটাকে কত স্মার্টলি অ্যান্সার করতে পারছো, তার জন্য কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো তোমাকে সেই স্মার্ট অ্যাপ্রোচটা ইউজ করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন এসো। কোশ্চেন নাম্বার 7। কি বলেছে? Pipes A, B, and C can fill a tank in 30 hour, 40 hour and 60 hour। 30 ঘন্টা, 40 ঘন্টা, 60 ঘন্টায় একটা ট্যাঙ্ককে ফিল করতে পারে। Pipes A, B, and C are opened at 7 a.m., 8 a.m., and 10 a.m. respectively on the same day. When will the tank be full? কখন ট্যাঙ্ক ফুল হবে? করো, বেশি টাইম পাবে না, ম্যাক্সিমাম 1 মিনিট। কিন্তু তুমি কনফিডেন্ট ছিলেন না তোমার অ্যান্সার নিয়ে। আমার কাছে তিনটে পাইপ আছে, ABC। ওকে, প্রথম পাইপটা বলছে 30 ঘন্টা সময় লাগছে, পরেরটা বলছে 40 ঘন্টা সময় লাগছে, আর তারপরটা বলছে 60 আওয়ার সময় লাগছে। ফটাফট তুমি এলসিএম টা ক্যালকুলেট করো না। এলসিএম আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কত হচ্ছে, 120 হচ্ছে। তোমাকে দেখতে হবে 60-র কোন মাল্টিপল 30, 40 দিয়ে ডিভিজিবল। 120। তাহলে এ পাইপের জন্য এফিসিয়েন্সি কত হচ্ছে? *4, হ্যাঁ কিনা? এটা কত হচ্ছে? *3। এটা কত হচ্ছে? *2। ক্লিয়ার? বেশ, এবার দেখো, এ পাইপটা ওপেন করা হয়েছে সকাল 7টার সময়, বি পাইপ পাইপ ওপেন করেছে সকাল 8টার সময়, সি পাইপ ওপেন করেছে সকাল 10টার সময়। তাহলে সকাল 10টা পর্যন্ত ওই ট্যাঙ্কটা কতটা ফিল হয়েছে সেটা তুমি একটু ক্যালকুলেট করে নাও। ওকে, তো টিল 10 a.m. পর্যন্ত ট্যাঙ্ক কতটা ফিল হয়েছে সেটা একটু তোমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো, যদি যদি পাইপ এ সকাল 7টার সময় ওপেন করে, তাহলে 7টা থেকে 10টা মানে 3 ঘন্টা। তো 3 ঘন্টায় কতটা সে ফিল করছে? 3 × 4। 3 × 4 কেন? কারণ পাইপ এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তো 3 × 4 হচ্ছে 12। ওকে, তাহলে পাইপ বি কতক্ষণ চলেছে? 2 ঘন্টা। আর পাইপ বি এর এফিসিয়েন্সি কত? 3। তো 2 × 3 কত হচ্ছে? 6। ঠিক আছে, তাহলে আমার কতটা ফিল হচ্ছে? আমার ফিল হচ্ছে 18। আর টোটাল কতটা ছিল?
টোটাল হচ্ছে 120, তাহলে বাকি থাকছে কতটা? 120 -18 মানে হচ্ছে 102। এবার এই যে 102 লিটার বাকি আছে, সেটা ফিল করবে তিনটে পাইপ কিন্তু একসাথে। তাহলে এই 102 লিটার সেটা ফিল করতে তিনটে পাইপ একসাথে মানে কত? টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 4 + 3 + 2 মানে হচ্ছে 9, হ্যাঁ কি না? 4 + 3 + 2 মানে হচ্ছে 9। তার মানে কত হচ্ছে বলো? 99, মানে 11 and 3/9। ঠিক তো? 11 and 3/9, 11 and 3/9 মানে কত হচ্ছে? একের তিন, একের তিন যদি হয় 20 মিনিট, মানে 11 আওয়ার, 11 hour 20 minutes এই জিনিসটা হচ্ছে। তার মানে সকাল 10টার পরে যখন তিনটে পাইপ একসাথে জল ফিল করছে, তখন বলছে আরো 11 ঘন্টা 20 মিনিট টাইম লাগবে সেটাকে ফুল হতে। বুঝতে পারলে? তাহলে সেম কমপ্লিটলি। ভাবেই করেছি। শুধু মানে আপনি যেমন এইখান থেকে কাজটা করলেন না, যে 4 × 3, আমি আবার বেশি পাকাম করতে গিয়ে 1/30 1 ঘন্টায় পূরণ করবে, এইভাবে 4 ঘন্টা করবে, মানে এইরকম ওই তো ভাবে বলছি তো। করছিলাম। তো খুব তোমরা খেটে তো সেই ফেলেছি। 19-এর মেথড থেকে বেরোতেই পারছো না। 19-এর মেথড থেকে না বেরোলে তোমাদের প্রচুর টাইম লেগে যাবে। ঠিক আছে, বেশ দেখো। তাহলে আমার শুরু হয়েছে সকাল 10টায়, তো 10 AM। 10 AM এর পরে আরো 11 ঘন্টা 20 মিনিট চলবে। তার মানে কোথায় দাঁড়াচ্ছে বলো? 9টা 20 মিনিট, রাত্রি 9টা 20 মিনিট। ঠিক তো? অপশন ডি হচ্ছে কারেক্ট। আজকে খুব সুন্দর সুন্দর অঙ্ক আমি বেছে নিয়ে এসেছি, মানে এমন কিছু অঙ্ক বেছে নিয়ে এসেছি যেখানে তোমাদেরকে কিছু ট্রিক আমি শেখাতে পারবো। ওকে, এর আগেও যে অঙ্কগুলো করলাম দেখো, সব জায়গাতেই সেম। ক্লিয়ার? প্রায় মাত্র 7টা অঙ্ক হলো, এখনো 7টা অঙ্ক বাকি আছে। চলো এটা করো। এটা হচ্ছে এজের প্রবলেম। এজের প্রবলেমটা সব থেকে ইজি প্রবলেম। সহজে ভাবার চেষ্টা করো। প্রথমে X Y Z এসব ধরে নিলে কিন্তু জিনিসটা ক্যালকুলেটিভ হয়ে যাবে। দেখো, প্রেজেন্ট এজের যে রেশিও সেটা বলে দিয়েছে 4:7:9। ওকে, এখন 8 বছর আগে, 8 বছর আগে তাদের যে বয়সের সাম ছিল সেটা 56 ইয়ার্স ছিল। 8 বছর আগে কিন্তু তোমাকে জিজ্ঞেস করছে এল্ডেস্ট পার্সনের প্রেজেন্ট এজ কত। আচ্ছা, 8 বছর আগে যদি টোটাল 56 ইয়ার্স হয়, তাহলে 8 বছর পরে তাদের বয়সের সাম কত হবে? 56 ইয়ার্স 8 বছর আগে, প্লাস প্রত্যেকের তো 8 বছর করে অ্যাড হবে, হ্যাঁ কিনা? ঠিক করেছি? এটা তো আমি করতেই পারি। তাহলে কত হচ্ছে বলো? 56 প্লাস হচ্ছে 24 মানে হচ্ছে 80। বা তুমি 8 বছর আগে করো, 8 বছর পরে করো, বা যাই করো, রেশিও তো চেঞ্জ হবে না। তাদের বয়সের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স তো সেম থাকবে। আমাকে এল্ডেস্ট পার্সনের বয়স জিজ্ঞেস করেছে, তাহলে সেটা কত হবে? এল্ডেস্ট মানে এটা 9, 9 ডিভাইডেড বাই কত হচ্ছে? 7 আর 3 10, 11 9 20, 9/20 ইন্টু হচ্ছে 80। তার মানে কত হচ্ছে? 36। অপশন বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? এক্স ধরে করতে পারবে, এক্স ধরে অবশ্যই হবে, এক্স এর ভ্যালু বের করবে, তারপর 9x = কত হচ্ছে বের করবে, এভাবে করতে হবে। কত ঝামেলা আমি করবো কেন? একটু মাথাটা ঠান্ডা করে এটা করলেই হয়, তখন সামেশনটা বলেই দিয়েছে। আশা করি মেথডটা পছন্দ হয়েছে। কোশ্চেন নাম্বার 9-এ এসো। এটা অ্যাকচুয়ালি এখানে ট্রিগোনোমেট্রি ইউজ করা হয়েছে, কিন্তু এটাকে তুমি অ্যালজেব্রিক হিসেবেও ভাবতে পারো। আর অ্যালজেব্রা কিন্তু তোমাদের সিলেবাসে আছে, মানে কগনিজেন্টে আছে। বাকি অ্যালজেব্রা অন্য কোথাও নেই, কগনিজেন্টেই আছে। আমাদের তো কগনিজেন্ট হয়ে গেল। হুম, নাও এটাকে অ্যান্সার করো দেখো।
দেখেই মনে হচ্ছে অঙ্কটা ভীষণ ক্যালকুলেটিভ। তা তোমাকে কিন্তু ওখানেই ব্রেনটাকে পজ করতে হবে, যে আমরা নর্মাল ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে যাব না। নর্মাল ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে যাওয়া মানেই তোমার টাইম লাগবে। তো তোমাকে এমন কিছু ভাবতে হবে যাতে ইজিলি অ্যান্সারটা পাওয়া যায়। স্যার, ডি। অপশন ডি? হ্যাঁ বাহ, কিভাবে করলে? স্যার, আমি টেনটাকে সেকে নিয়েছি প্রথমে, মানে সেক হুম। স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার, ওখান থেকে 4 প্লাস কিউ হোল স্কোয়ার এসেছে, তারপর ওটাকে 1 মাইনাস কজে করেছি, তারপরে সাইন আলফা √ওভার 3 প্লাস কিউ স্কোয়ার/4 প্লাস কিউ স্কোয়ার, ওখান থেকে তারপরে সেক আলফা প্লাস টেন কিউব আলফা আর কোসেক আলফা, ওখান থেকে তারপরে লাস্টে দুটো অ্যাড করে বাহ। দিয়েছি, দুটো কোশ্চেন। অনেকটা বড় হয়ে গেছে। না, ঠিক আছে, ভালো করেছো। ভেরি গুড। খুব বেশি টাইম লাগেনি। তুমি মোটামুটি 1.5 মিনিটের মধ্যেই করেছো। বেশ, এবার আমি একটা অ্যাপ্রোচ ইউজ করছি। ঠিক আছে, একটু দেখো। এরকম টাইপের যদি কমপ্লিকেটেড ফিগার থাকে, তোমার তোমার কাছে কিছু অস্ত্র আছে। অস্ত্র বলতে কি রকম, কোনো কোনো ক্ষেত্রে কি হয়, এই কিউ স্কোয়ার মানে কিউ ইকুয়ালস টু জিরো পুট করে নিলে অঙ্কটা সহজ হয়ে যায়। ঠিক আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে এই ট্যান স্কোয়ারে মানে এই এই যে টার্মটা আছে, এই টার্মটাকে জিরো করে নিলে তখন অ্যান্সারটা সহজ হয়ে যায়। ওকে। তো আমি এক কাজ করি, এখানে যেহেতু আমি টার্মটা দেখতে পাচ্ছি এখানে কিউ এর কোনো ব্যাপার নেই, কিউ নেই, তাহলে আমি কিউটাকে নিয়ে কিছু করব না। আমি এক কাজ করি, এই ট্যান স্কোয়ার এ যেটা আছে সেটাকে আমি জিরো করে নিচ্ছি। ট্যান স্কোয়ারের ভ্যালু তো জিরো হতেই পারে, হ্যাঁ কিনা? তো ট্যান স্কোয়ার যদি জিরো হয়, ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু যদি জিরো হয়, তো ট্যান স্কোয়ার এ জিরো কখন হবে? যদি কিউ এর স্কোয়ারের ভ্যালু -3 হয়। আচ্ছা, কিউ যে রিয়েল নাম্বার সেটা কিন্তু কোথাও বলা নেই। তো কিউ স্কোয়ারের ভ্যালু -3 কিন্তু হতেই পারে। ঠিক। এখন কিউ স্কোয়ারের ভ্যালু যদি -3 হয়, বেশ, তাহলে ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু জিরো হচ্ছে। আচ্ছা, ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এই পুরো পোর্শনটা দেখো, এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে। পড়ে থাকছে কি? সেক এ। সেক এ পড়ে থাকছে। আচ্ছা, সেক এ মানে কত হচ্ছে? ট্যান স্কোয়ার এ যদি জিরো হয়, তাহলে সেক এ ইকুয়ালস টু কত হবে? সেক এ ইকুয়ালস টু হবে 1। ফর্মুলা ইউজ করো। সেক এ ইকুয়ালস টু কত হচ্ছে? 1। বা সেকে যদি 1 হয়, তাহলে তুমি এখানে তোমার অ্যান্সার যেটা আসবে এই চারটে অপশনের মধ্যে, তুমি দেখো কোথায় তোমার 1 আসছে। কিউ স্কোয়ারে কত ভ্যালু, কত? -3। তো -3 যদি অপশন ডি তে পুট করো, দেখো এটা 1⁵3/2, মানে এখানে 1 আসছে। তো এটাই অ্যান্সার। এখানে তো 1 আসছে না, এখানেও 1 আসছে না, এখানেও 1 আসছে না। তো অপশন ডি হচ্ছে কারেক্ট। দেখো, কোনো রকম ক্যালকুলেশন না, জাস্ট ব্রেনের মধ্যে ক্যালকুলেশন চলছে। আমি ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু জিরো ধরে নিয়েছি। সেটা কখন পসিবল? যখন কিউ স্কোয়ার ইকুয়ালস টু -3 হবে। বা ট্যান স্কোয়ার যদি জিরো হয়, তাহলে সেক কত হবে? 1 হবে। সেক থিটা ইকুয়ালস টু 1 হবে। এবার আমার তার মানে আমার এই পুরো ভ্যালুটা 1 + 0 ইকুয়ালস টু 1 আসছে। আমাকে দেখতে হবে চারটে অপশনের মধ্যে কোথায় আমার 1 আসছে। কিউ স্কোয়ার ইকুয়ালস টু -3 পুট করো, কোথায় 1 আসছে দেখে নাও। প্রচুর প্র্যাকটিস দরকার। এটা মানে এই টেকনিক এমন নয় যে তুমি 5টা 6টা অঙ্ক করলে আসবে, কখনোই সম্ভব নয়। না, কোশ্চেন নাম্বার 10। এটাও দারুণ অঙ্ক। এটা তুমি রেশিওর অঙ্ক ভাবতে পারো, রেশিও চ্যাপ্টারের অঙ্ক ভাবতে পারো, অ্যালজেব্রা চ্যাপ্টারের অঙ্ক ভাবতে পারো। দুটো মেথডে হবে। আবার এটাকে তুমি পলিনোমিয়াল বা ওই যে ইকুয়েশন যে চ্যাপ্টারটা আছে তারও ভাবতে পারো। কিভাবে করলে একটু বলো আমাকে। বলো, মোহর।
স্যার ওপরটা এই করণী নিরসন 9 চ্যাপ্টার মনে ছিল, এই এই অঙ্কগুলো ম্যাক্সিমাম অ্যান্সার 1ই আসতো। আর ওপরটা মাল্টিপল করলে ওখানে একটা মানে 3 xyz হবে, আর একটা মাইনাস আছে, ওখানে 2 xyz হবে, আর নিচেও একটা 2 xyz আসবে মাল্টিপল করে, মানে দুটোই এক হয়ে যাবে, কেটে যায়। বুঝলাম। হুম, ঠিক আছে, অসুবিধা নেই। বেশ, দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি আমার উপরে যে টার্মটা আছে তার ডিগ্রি কত বলো তো? উপরে ডিগ্রি কত? এই যে এখানে 3, এখানে 1, আর এখানে 2, টোটাল কত? 3। তার ডিগ্রি, উপরের ডিগ্রি কত হচ্ছে? 3। আর নিচেতেও দেখো, এখানে 1 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি, টোটাল ডিগ্রি কত হচ্ছে? 3। তো উপর নিচে যখন দুটোই সেম ডিগ্রি হয়ে যাবে, তো সেখানে তুমি কোনোভাবে ওয়াই, এক্স, জেড এসব পেতে পারো? ওয়াই, এক্স, জেড এসব ডিগ্রি তখনই আসবে যখন তোমার উপরে একটা ডিগ্রি বেশি থাকবে। কিন্তু সেটা তো হচ্ছে না, উপর নিচে দুটো সেম ডিগ্রি। তো সেটা তার মানে হচ্ছে তোমার অ্যান্সার কনস্ট্যান্ট নাম্বার আসবে, কোনো ক্যালকুলেশন প্রয়োজন নেই। বুঝতে পারলে আমি কি বললাম? উপরের ডিগ্রি দেখতে পাচ্ছি 3, নিচের ডিগ্রি দেখতে পাচ্ছি 3, উপর নিচে যেহেতু সেম ডিগ্রি, তোমার অ্যান্সার কনস্ট্যান্ট আসা মাস্ট। এবার এখানে যদি দুটো অপশন আমার কনস্ট্যান্ট থাকতো, তখন সেক্ষেত্রে আমাকে ক্যালকুলেশন করতে হতো। কিন্তু কোশ্চেন যারা বানান তারা যথেষ্ট এক্সপার্ট মানুষ, সেরকম দেবেন না। ওকে, তো আমার অ্যান্সার কত হচ্ছে? 1। এখানে এসো, এই একটা অঙ্ক, ভালো অঙ্ক, দেখো দেখি পারো কিনা। ইফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0, ফাইন্ড এক্স কিউব মাইনাস 9 হোল স্কোয়ার। দেখে সহজ মনে হচ্ছে, দেখো কি হয়। হুম। ওই শ্রীধর আচার্যের নিয়মে আমি আর কি এক্স এর রুট বার করে ফেলেছিলাম ভুল করে। তারপর হুম। পড়তে গেলাম কিন্তু অঙ্কটা মানে আর হলো না, বুঝলাম প্রচুর বড় হয়ে যাচ্ছে। হুম। দেখো, প্রথম কথা হচ্ছে যে এক্স কিউব মাইনাস 9 হোল স্কোয়ার, এটার মানে কি? এটার মানে হচ্ছে x⁶ মাইনাস 18x প্লাস হচ্ছে 81। ঠিক তো? এই জিনিসটা আসছে। বেশ, এটাকে এইভাবে রাখো এখন। তো ওটা 18x কিউব না? হুম, হুম, হুম। এইটিন এটা এক্স হোল কিউব স্কোয়ার না? আছে, এক্স হ্যাঁ, কিউব মাইনাস 9 হোল স্কোয়ার আছে। হ্যাঁ, হ্যাঁ, 2ab, তাহলে ও, 9 × 2 = সরি 18। সরি 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 সরি, ঠিক আছে। ওকে, বেশ, এবার এখানে এসো। এখানে আমার আছে x² - 3x + 1 = 0, তার মানে x² - 3x = -1। বোথ সাইড যদি আমি স্কোয়ার কিউব করি, কিউব করলে কত হচ্ছে বলো? x⁶ মাইনাস a³ - b³ মানে হচ্ছে 27x³। ওকে, -3abc, সরি, -3ab, -3ab মানে কত হচ্ছে? 9x³। ওকে, ইন্টু, ইন্টু হচ্ছে a+b, মানে x², সরি, a - b, x² - 3x, দিস ইজ ইকুয়াল টু, যেহেতু হোল কিউব করছি তাহলে রাইট হ্যান্ড সাইডটা -1ই থাকবে। অর, এবার এক্স, এই যে এখানে x² - 3x পাচ্ছ, x² - 3x মানে তো -1, প্রথম লাইনে লিখেছো। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে? x⁶ -27x³, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস প্লাস 9x³, দিস ইজ ইকুয়ালস টু -1। তো তুমি পাচ্ছ x⁶ -18x³, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে -1। এবার এই ভ্যালুটা তুমি এখানে পুট করো, কত আসছে? -1 + 81 মানে কত? 80। চলো, কোশ্চেন নাম্বার 12, এই অঙ্কটাও একটু কঠিন আছে। x = 2 + 2⁻1/3 + 2⁻2/3,
তোমাকে বের করতে বলেছে, এর ভ্যালু বের করতে বলেছে, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স। কোশ্চেন দেখে একটু বোঝার চেষ্টা করতে হবে কিভাবে অ্যাপ্রোচ করলে এটা সহজ হতে পারে। দেখো তো এটা অনেকটা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই ফর্মেটে আছে না? থ্রি এ স্কোয়ার বি যদি করো তো তিন দুগুণে ছয়। তো আমি যদি এখান থেকে টুটাকে লেফটে নিয়ে চলে আসি, তাহলে আমি কত পাচ্ছি, এক্স মাইনাস টু দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার টু বাই থ্রি, এই জিনিসটা আসছে। এবার তুমি এক কাজ করো, বোথ সাইড কিউব করে দাও। বোথ সাইড কিউব করলে কত হচ্ছে, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস এইট দিস ইজ ইকুয়ালস টু কত, এখানে হচ্ছে এ কিউব মানে টু প্লাস বি কিউব, বি কিউব মানে কত হচ্ছে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি মানে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু টু টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু এ প্লাস বি আর টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার টু বাই থ্রি, এই জিনিসটা আসছে। তার মানে কত হচ্ছে এখানে দেখো, ফোর প্লাস টু হচ্ছে সিক্স, সিক্স প্লাস এখানে দেখো টু দাঁড়াচ্ছে, থ্রি ইন্টু টু সিক্স, সিক্স। আর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত, টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার টু বাই থ্রি, এক্স মাইনাস টু না? তো সিক্স ইন্টু এক্স মাইনাস টু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে পড়ে থাকছে কত, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স। আর এখান থেকে এই সিক্স এক্সটাকে লেফটে নিয়ে এসো, মাইনাস সিক্স এক্স দিস ইজ ইকুয়ালস টু সিক্স মাইনাস টুয়েলভ, আর মাইনাস এইটটাকে লেফটে নিয়ে এলাম প্লাস এইট। ওকে, তাহলে তোমার কত দাঁড়াচ্ছে, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে টু। অ্যান্সার কোনটা, দুটো অপশন টু লিখে দিয়েছি। যাই হোক, যে কোনো একটাতে কারেক্ট করো বা একটা চেঞ্জ করে নাও। ধরো আমি অপশন এটা চেঞ্জ করে ওয়ান করে দিলাম। ওকে, অপশন ডি হচ্ছে কারেক্ট। কোশ্চেন কিন্তু আসে এখানে, যেমন টু প্লাস টু বাই থ্রি, টু টু দি পাওয়ার টু বাই থ্রি এরকম আছে। কোনো জায়গায় দেখবে এটা সেভেন প্লাস সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি এরকম বলে দিল। তো এটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, এটা পারা উচিত, এটা একদম সহজ অঙ্ক, সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা উচিত। অপশন বি। অপশন বি, কিভাবে করলে? মুখে মুখে করছিলাম, মানে ওই নাইন, মানে পয়েন্টের পরের গুলো পরপর যোগ করতে থাকছি মনে মনে, তারপর যেটা মাইনাস যাবে সেটা করে দিলাম। হুম, দেখো এখানে পয়েন্ট নাইন আছে, তো আমি এটাকে নাইন জিরো ভাবতে পারি, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট, এখানে ওয়ান, এখানে থ্রি, তিন আর একে চার, চার প্লাস জিরো মানে ফোর আসছে, সেখান থেকে মাইনাস হবে এই ইউনিট ডিজিট এইট। ওকে, তাহলে তোমার ইউনিট ডিজিট কত হতে পারে, এইট আছে, তাহলে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন, মানে ইউনিট ডিজিট তোমার সিক্স হওয়া পসিবল। সেটা একমাত্র একটা অপশনে আছে, অপশন বি। বুঝতে পারলে? এখানে ফোরটিন আছে মানে কি, হয় ফোরটি তার আগে হয় ওয়ান থাকবে বা টু থাকবে বা থ্রি থাকবে, কিছু একটা থাকবে। তো তুমি যদি এইট মাইনাস করো তাহলে তোমার সিক্সই আসবে ইউনিট ডিজিট। ক্লিয়ার? তো বাকি আর চেক করার দরকার নেই। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, আর এটাই মনে হয় লাস্ট অঙ্ক। হ্যাঁ, এটাই লাস্ট। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, 2145 ইস টু এক্স সমানুপাতিক 3003 proportional to 42. Okay, then the value of y show that this. Okay. হুম, এই অঙ্কটা একটু ডিফিকাল্ট আছে।
বেশ, আমি একটু আমার মতো করার চেষ্টা করছি। 2145 ইস টু এক্স, এটাকে আমরা কি বলতাম, সমানুপাতিক বলতাম, তাই না? 3003 ইস টু 42। তার মানে হচ্ছে এই দুটো নাম্বারের যে রেশিও আর এই দুটো নাম্বারের রেশিওটা সেম হচ্ছে। ওকে, রেশিও দুটো সেম হচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, এই প্রথম পার্টে, এই পার্টটাতে, এই পার্টটাতে 2145 এই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ কিনা? 5 দিয়ে ডিভিজিবল। কিন্তু সেকেন্ড পার্টে আমি দেখতে পাচ্ছি আমার যে নাম্বারটা আছে সেটা দুটো নাম্বারই কিন্তু 5 দিয়ে ডিভিজিবল নয়। এবার আবার এদিকে বলছো দুটো রেশিও সেম, তার মানে এই যে 5 দিয়ে ডিভাইড করছো সেটা কোথাও না কোথাও ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ কিনা? বা সেটা ক্যান্সেল কখন হবে, যদি আমার এই এক্সটা 5 এর মাল্টিপল হয়, হ্যাঁ কিনা? আমার এক্স যদি 5 এর মাল্টিপল হয় তবে কিন্তু 5টা কাটাকাটি করলে ওটা ক্যান্সেল হয়ে যাবে। আ- আমার লজিক বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? একটু রিপ্লাই করবে, বুঝতে পেরেছো কিনা, নাহলে আরেকবার বলবো। আরেকবার বলুন তো স্যার। আরেকবার বলছি, এই যে জিনিসটা দেওয়া আছে এটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2145 ডিভাইডেড বাই এক্স, দিস ইজ ইকুয়ালস টু 3003 ডিভাইডেড বাই 42। ব্যাপারটা হচ্ছে এটা, বাস এত কিছু দরকারও নেই, এমনি ছাড়ো। আমি প্রথম রেশিওটায় দেখতে পাচ্ছি আমার যে প্রথম নাম্বারটা আছে সেই নাম্বারটা কি হচ্ছে, 5 এর মাল্টিপল হচ্ছে বা 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে। কিন্তু এটাই তো এদিকে চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার দুটো নাম্বারই কিন্তু 5 দিয়ে ডিভিজিবল নয়। তার মানে ওই যে 5 দিয়ে তুমি যেটা ডিভাইড করছো সেটা কিন্তু কোথাও না কোথাও ক্যান্সেল হয়ে গেছে। সেটা ক্যান্সেল কোথায় হবে, কখন হবে? আমার এক্সও যদি 5 এর মাল্টিপল হয় তবেই সেটা ক্যান্সেল হওয়া পসিবল, ঠিক কিনা? আমি যদি বলি 2145 ইস টু 5, তো এটাকে ক্যান্সেল করলে কত হচ্ছে, 4 5 20, 5 2 10, 5 9 15, 429 ইস টু 1। এবার দেখো এই যে এটা দেখো কি দাঁড়াচ্ছে, এটা আমার চেঞ্জ হয়ে গেল, এখানে আর 5 এর কোনো রেশিও পাচ্ছি না। তো সেই 5টা ক্যান্সেল হয়েছে কার জন্য, এই যে এখানেও আমার 5 ছিল বলে, 5 এর মাল্টিপল ছিল বলে। তার মানে একটা জিনিস ক্লিয়ার, যে এক্স এর যে ভ্যালুটা সেটা অবশ্যই মাল্টিপল অফ 5 হবে, মাল্টিপল অফ 5, বা এক্স এর যে ভ্যালুটা সেটা 5 দিয়ে ডিভিজিবল হবে, যা বলবে নিজের ভাষায় 5 দিয়ে ডিভিজিবল হবে। আবার এখানে বলতে পারছো যে এক্স আর ওয়াই তারা কি হচ্ছে, একে অপরের উপর ডিপেন্ডেন্ট, ঠিক তো? মানে এক্স যদি ইনক্রিজ হয় ওয়াইও ইনক্রিজ হবে, এক্স যদি ডিক্রিজ হয় ওয়াইও ডিক্রিজ হবে। তাহলে এটাও সত্যি, এক্স যদি 5 এর মাল্টিপল হয় ওয়াইও 5 এর মাল্টিপল হবে। তোমাকে জিজ্ঞেস করেছে কি, ভ্যালু অফ ওয়াই। এবার অপশনে তুমি দেখো কোন অপশনটা 5 এর মাল্টিপল হচ্ছে, একমাত্র অপশন সি। বুঝতে পারলে? এক্স যদি 5 এর মাল্টিপল হয় ওয়াইও তোমার 5 এর মাল্টিপল হবে, একমাত্র অপশন সি দেখতে পাচ্ছি 5 এর মাল্টিপল, তাহলে ওটাই তোমার অ্যান্সার। যদি চেক করতে চাও চেক করে নিতে পারো। এবার তুমি যদি বলো যে আমি বসে বসে ক্যালকুলেশন করব, করতে পারো, তারও মেথড আছে। সেটা কিভাবে করবে, এই যে 2145 ডিভাইডেড বাই এক্স, দিস ইজ ইকুয়ালস টু কত, 3003 ডিভাইডেড বাই 42। ক্রস মাল্টিপ্লিকেশন করে এখান থেকে এক্স বের করবে। এক্স বের করলে পরেরটা বলেছে কি, এক্স বাই 2508, দিস ইজ ইকুয়ালস টু ওয়াই বাই 11704। এখানে এক্স এর ভ্যালুটা পুট করবে, ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট বা ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এক্স যদি 5 এর মাল্টিপল হয় তো ওয়াইও 5 এর মাল্টিপল হবে, তো 140 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আজকে এই পর্যন্তই থাক। আজকে না স্যার, ভালো বেশ ভালো, ভালো লেভেলের কোশ্চেন আছে। হুম, ভালো ভালো কোশ্চেনই কালেকশন করেছি আজকে। চলো প্র্যাকটিস ক্লাসগুলো এভাবেই আস্তে আস্তে করব।
চলো আজকে এখানে শেষ করছি।